আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ফার্স্ট পার্টে মিস্টেক 5 পর্যন্ত দেখেছিলাম, যেখানে আমরা টাইটেলের সাইজ নিয়ে কথা বলেছিলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে যদিও বলেছি যে ডু নট ইউজ রং বেজি কালার। অ্যাকচুয়ালি কালারের মধ্যে কোনো রং নাই, বাট আমাদের ইউজারের উপরে ডিপেন্ড করে আসলে কোনটা রং কালার, এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এখানে দুইটা পয়েন্ট আউট করছি আর কি, যে ডু নট ইউজ রং বেজি কালার এবং ডু নট ইউজ রং টাইটেল কালার। মানে রং কোন অর্থে, যে ধরেন আমি এই কালারটা নিলাম, এই কালারের উপরে আমি টাইটেলের যে কালারটা দিচ্ছি এখানে সবুজ রঙের, দুইটার সাথে কম্বাইন করলে এমন একটা অবস্থা দাঁড়াইছে যেটা চোখে আমার ইরিটেশন সৃষ্টি হচ্ছে বা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। এই লেখাগুলো যতটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখানে, এইরকম এতটা ক্লিয়ার ভাবে এখানে দেখা যাচ্ছে না, যে কারণে এখানে বলা হয়েছে যে রং বেজি কালার এবং রং টাইটেল কালার। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব। যে কালারটা আমরা যদি এই কালারটা ইউজ করি, এইটার উপরে এমন কোনো কালার ইউজ করব যাতে আমার লেখাটা ভিজিবল হয়, চোখে যাতে ইরিটেশন না লাগে, এরকম কুল যাতে লাগে, এইরকম আমরা কালার ইউজ করার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট মানে টাইটেল কালার বা যে টেক্সটগুলো দিব সেই টেক্সটের কালার আর কি। নেক্সট, যেহেতু আমাদের মোটামুটিভাবে আমরা 6টা দেখতে পারলাম, মিস্টেক সম্পর্কে জানলাম, সবগুলো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড পর্যন্ত যেহেতু হয়েই গেছে, এখন আমরা কি করব, আমাদেরকে মানে এই যে ফার্স্ট পার্ট বা এখন পর্যন্ত ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমরা যে সকল বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটা বুক কভার তৈরি করতেছি। এখানে আপনারা স্লাইডটা নিশ্চয়ই দেখতে পারতেছেন। এখানে কি বলা হয়েছে, সো ইটস নিড টু বি অন পয়েন্ট। মানে হচ্ছে আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলোকে ফলো করে আমরা এখানে একটা বুক কভার তৈরি করলাম। আমি এখানে বলছি যে মেক শিওর দ্য টাইটেল ইজ রিডেবল অ্যান্ড ভিজিবল। যেটা ব্যাকগ্রাউন্ডের যে স্লাইডটার কথা বললাম, সেই ব্যাকগ্রাউন্ডের স্লাইডে আমি বলেছিলাম যে এমন কোনো কালার ইউজ করা যাবে না যেটার উপরে আমার টাইটেলের কালারটা মানে চোখে ইরিটেশন সৃষ্টি করে। তো এখানে দেখেন আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, হালকা কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। যেহেতু আমার বইটা অটাম কালারিং বুক, সেহেতু আমার অটাম রিলেটেড একটা পিচ কালার এখানে নেওয়া হয়েছে এবং এইটার উপরে এমন একটা টাইটেল কালার দেওয়া হয়েছে যেই কালারটা খুব সুন্দরভাবে চোখে ধরা মানে বোঝা যাচ্ছে, যেটা চোখে ইরিটেশন সৃষ্টি করতেছে না, কিছুটা এই যে এইটার মতো। আমরা এখানে কি বলছি, রিডেবল এবং ভিজিবল। মানে হচ্ছে আমি খুব সুন্দরভাবে এটা পড়তে পারতেছি এবং খুব সুন্দরভাবে এটাকে দেখতেও পারতেছি। দেন আমরা কি করছি, এখানে গ্রাফিক এলিমেন্ট রিলেটেড উইথ টাইটেল অ্যান্ড ফোকাসড। মানে হচ্ছে যে আমি যে এখানে গ্রাফিক এলিমেন্টে ইউজ করছি, যেগুলো প্রথম দিকে আমরা দেখে আসছি, সেই জিনিসটাই এখানে জাস্ট ফাইনাল রিভিউ, যে আমরা একটা কভার তৈরি করে ফেলছি, সেটাই বলতেছি আমি, যে গ্রাফিক এলিমেন্ট রিলেটেড উইথ টাইটেল অ্যান্ড ফোকাস। মানে হচ্ছে যে এই যে এলিমেন্টটা দেওয়া হয়েছে সেটা আপনার টাইটেল রিলেটেড বা আমার বইয়ের থিম রিলেটেড, এইরকম একটা গ্রাফিক এলিমেন্টকে ফোকাস করা হয়েছে এবং টাইটেলটা এখানে সুন্দরভাবে মানে টাইটেলের সাথে ম্যাচ করে গ্রাফিক এলিমেন্টটাকে দেওয়া হয়েছে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে তাহলে এখানে আমরা একটা ফুল কভার তৈরি করলাম, একদম যে জিনিসগুলো দেখে আসছি সেই পয়েন্ট অনুযায়ী আমরা এখানে একটা কভার তৈরি করে ফেলছি। সো আমাদের কভার মোটামুটি রেডি, মোটামুটি না ফাইনালি রেডি। কভারটা কেমন হয়েছে একটু জানায়েন। আচ্ছা, ব্যাপার না। নেক্সট আমরা যদি এখন আসি, আমরা এখন কথা বলবো হচ্ছে কমন মিস্টেক অন ইনার পেজ। ইনার পেজ কোনটা, যেটাকে আমরা ইন্টেরিয়র বলি, সেটাই হচ্ছে আমাদের ইনার পেজ। এখানে বলা হয়েছে যে রিসার্চ টু ইয়োর কম্পিটিটর। মানে হচ্ছে যে আপনি যে বইটা তৈরি করবেন, ধরেন আমরা যে অটাম কালারিং বুকটা তৈরি করছি, সেই কালারিং বুক অনুযায়ী আপনার ইন্টেরিয়র রিসার্চ করতে হবে। সেটার জন্য কি করতে হবে, অ্যামাজনে যে বইগুলো আছে অটাম রিলেটেড, সেই বইগুলাকে আপনি মোটামুটিভাবে প্রতিটা বই বলবো না, মোটামুটি 8-10টা ভালো ভালো বেস্ট সেলিং বইগুলাকে আপনি নিয়ে সুন্দর করে ট্যাবে ওপেন করবেন এবং সেই বইগুলোর রিড স্যাম্পল দেখবেন। দেন কি করবেন, A+ কন্টেন্ট দেখবেন। A+ কন্টেন্ট দেখার পরে কি করবেন, রিভিউ, ফটো, ভিডিও এগুলো দেখবেন। মানে রিভিউ বলতে কোনটা, বইয়ের যে রিভিউ আছে, ধরেন আপনি একটা বই রিসার্চ করতেছেন, সেই বইটার মধ্যে 200টা রিভিউ আছে, তো সেই রিভিউ সেকশনে চলে যাবেন, গিয়ে ওখান থেকে ফটোগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন। নেক্সট দেখবেন কি, আমি এখানে বলছি চেক রিলেটেড ম্যাক্সিমাম বুকস। আপনাকে ম্যাক্সিমাম বই রিসার্চ করতে হবে। ধরেন আপনি অটাম কালারিং বুক তৈরি করতেছেন, এইটার জন্য আপনি 2-3টা বই রিসার্চ করে ছেড়ে দিলে হবে না। আমি বলছি ম্যাক্সিমাম বুক, মানে হচ্ছে মোটামুটি 8 থেকে 10টা বই রিসার্চ করবেন। এখানে আমি বলছি যে নাও টাইম টু রিসার্চ হোয়াট আর দ্য এক্সেপশনাল থিংস
ইন দেয়ার ইন্টেরিয়র, মানে তাদের ইন্টেরিয়রের মধ্যে কি এক্সেপশনাল জিনিস আছে সেটা আপনাকে দেখতে হবে। কি দেখবেন? প্রথমে দেখবেন হচ্ছে গ্রাফিক ইলাস্ট্রেশন। ইন্টেরিয়রের জন্য তো আপনাকে তারা যে ইন্টেরিয়রটা মেক করছে সেই ইন্টেরিয়রটা তো আপনাকে দেখতে হবে। তো তাদের ইন্টেরিয়রের মধ্যে আপনাকে তারা কি টাইপের এলিমেন্ট বা ইলাস্ট্রেশন ইউজ করছে, দ্যাট মিনস এই যে আমরা মানে কালারিং পেজের ভিতরে তারা কীরকম গ্রাফিক এলিমেন্ট ইউজ করছে সেই জিনিসগুলো আমরা ফলো করব। পাশাপাশি আমরা আমাদের যে বইটাকে আমরা টার্গেট করব, যে বইটাকে টার্গেট করে বা যে নিশটাকে টার্গেট করে বা যে টাইটেলকে টার্গেট করে আমরা বইটা রিসার্চ করতেছি, সেখানে আমরা দেখব যে তার যে এলিমেন্টগুলো আছে সেটা আসলে 2 বছরের থেকে 4 বছরের বাচ্চার জন্য যায় কিনা। অর্থাৎ আমরা যে অটাম কালারিং বুক তৈরি করতেছি সেই অটাম কালারিং বুকটা যদি আমার 2 থেকে 4 বছরের জন্য হয়, স্বাভাবিকভাবে আমাকে এটা রিসার্চ করতে হবে 2 থেকে 4 বছরের বাচ্চাদের বইগুলা। আমরা যখন রিসার্চ করতে বসবো তখন আমি দেখব যে সেখানে তার যে এলিমেন্টটা আছে সেটা আসলে 2 থেকে 4 বছরের বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। রিলেটেড বুক আমরা কম্পেয়ার করব, পাশাপাশি যে 4 থেকে 8 বছরের যে ডিজাইনগুলো আছে অটাম কালারিং বুকের উপরেই যদি 4 বছর থেকে 8 বছরের যে ডিজাইনগুলো আছে সেই বইগুলোও যদি আমরা একটু দেখি, দেখার পরে ওখান থেকে দুইটাকে মিলে আমরা কম্পেয়ার করব যে 2 থেকে 4 বছর বাচ্চার জন্য যে ডিজাইনগুলো আছে এইটার সাথে এইটার তফাৎ কতটুকু। যখন আমরা এই তফাৎটা বুঝবো তখন আমার টডলার্সদের জন্য, যেহেতু 2 থেকে 4 বছর মোটামুটি টডলার্স পিরিয়ড ধরা হয়, তো সেই হিসেবে আমার এই ডিজাইনগুলা বা আমার যে গ্রাফিক এলিমেন্টগুলো আছে সেই গ্রাফিক এলিমেন্টগুলো আসলে 2 থেকে 4 বছর বাচ্চার জন্য যায় কিনা। তাহলে আমরা 4 থেকে 8 বছর থেকে এইটা দুটা কম্পেয়ার করতে পারতেছি যে আসলে ডিজাইনটা কতটা সিমিলার বা কতটা ডিফারেন্ট। এইগুলো দেখার পরে আমি কি করব? প্রেজেন্টেশনে আসব। তারা আসলে জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করছে সেই জিনিসগুলো দেখবো। আমরা এখানে ফলো করলাম কি যে তাদের গ্রাফিক এলিমেন্টগুলো কেমন, কি টাইপের, এবং তারা যে এজকে টার্গেট করছে সেটা আসলে প্রপারলি কিনা, বা আমি আসলে যে টার্গেটটা করছি সেই টার্গেট অনুযায়ী আমি এই টাইপের ডিজাইন করতে পারবো কিনা সেই জিনিসটা দেখলাম। দেন আমরা আসবো প্রেজেন্টেশনে, যে সে আসলে কত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, এটা আমরা দেখব। আচ্ছা, এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন যে কোয়ালা। আমরা নর্মালি যে সকল ভেক্টর মার্কেট দেখি, অর্থাৎ মাইক্রোস্টক সাইট যেগুলোতে যাই, সেখানে কোয়ালা কি করে, একটা বাঁশের মধ্যে ঝুলে আছে এরকম। তো এখানে যেভাবে যে মানে কে এর যে লাঠিটা আছে, অর্থাৎ এই লাঠিটাকে আমরা বাঁশের অল্টারনেটিভ হিসেবে ইউজ করে আমরা এই কেটাকে এখানে দিয়ে দিছি যে সেই কেটার মধ্যে ঝুলে আছে। তো নর্মালি আমরা এ ফর অ্যাপেল এগুলো তো দেখি, বি ফর বল এই ধরনের দেখি। তো তাদের চাইতে আপনার জিনিসটা কেন ডিফারেন্ট হতে হবে, কেন আপনাকে ভালো আইডিয়া জেনারেট করতে হবে, এইখানে সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। তো যদি আপনি এখানে কে ফর কোয়ালা যদি আপনি ও কোয়ালা দিতেন, কিন্তু কি করতেন, আপনি কেটাকে একটা সেপারেট জায়গায় দিতেন, হয়তো ইমেজটাকে আর একটা সেপারেট জায়গায় দিয়ে আপনি কোয়ালা লিখে দিতেন। বাট এখানে প্রেজেন্টেশনটা কিন্তু ডিফারেন্ট করা হয়েছে। কেন ডিফারেন্ট করা হয়েছে? যেহেতু মানুষজন আগেই ওইরকম জিনিস দিছে, আমি এতদিন পরে গিয়ে তাদের সাথে কম্পিটিশনে যখন যাব, স্বাভাবিকভাবে আমাকে তাদের চাইতে বেস্ট জিনিসটাই প্রেজেন্ট করতে হবে। সো এইরকম আইডিয়া আপনাদেরকে জেনারেট করতে হবে যাতে আপনার ইন্টেরিয়রগুলো প্রেজেন্টেশন ভালো হয় এবং আইডিয়া জেনারেশনও যাতে ভালো হয়। নেক্সট আমি যদি আসি, এখন আমাদের সময় হচ্ছে যে আমরা সরাসরি আমরা রিসার্চ করলাম, আমরা এখন ইলাস্ট্রেশন সরাসরি তৈরি করব। তো তৈরি করার জন্য আমাদেরকে আরো কিছু আইডিয়া জেনারেট করতে হবে। আমরা তো ওখান থেকে দেখলাম যে তাদের জিনিসগুলা কেমন, এখন তো এটা আমাকে নিজেকে মেক করতে হবে। তাহলে নিজেকে মেক করার জন্য আমার যে আইডিয়া জেনারেশন লাগবে, সেই আইডিয়া জেনারেশনটা আমি কোথা থেকে পাবো? অ্যামাজনের বুক থেকে পাবো, দেন আমি গুগল থেকে পাবো। গুগল মানে হচ্ছে গুগলের মধ্যে আপনারা যে নিশ নিয়ে সার্চ করবেন সেই নিশের কালারিং পেজগুলো একটু দেখার চেষ্টা করবেন গুগল থেকে, গুগলের ইমেজ সেকশনে, ওখান থেকে দেখে আইডিয়া নেবেন। পাশাপাশি হচ্ছে ইটসিতে আমরা যাইতে পারি, ইটসিতে খুব ভালো ডিজাইনও আছে, এখান থেকে আমরা দেখতে পারি। পাশাপাশি ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে দেখতে পারি। ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কি করবেন? ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আইডিয়া নেবেন। হ্যাঁ, ক্রিয়েটিভ ফেব্রিকার ডিরেক্ট ইন্টেরিয়রগুলো ইউজ করার প্রয়োজন নাই, ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আইডিয়া নেবেন, কারণ ওখানে হাজার হাজার লোকজন অনেকভাবেই জিনিসগুলো প্রেজেন্ট করে রাখছে। সেখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করবেন যে আমি আসলে যাকে টার্গেট করতেছি সেই টার্গেট অনুযায়ী আমার ডিজাইনগুলো কেমন হতে পারে সেটার একটা আইডিয়া নেবেন। যেহেতু মোটামুটিভাবে এটা আমরা ফ্রি, যেহেতু ইটসি আমরা ফ্রিতে পাই না, হয়তো জেনারেট করলেও তারা ভিতরে পেজগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো ক্রিয়েটিভ ফেব্রিকা যেহেতু আমাদের জন্য একটু ইউজার ফ্রেন্ডলি বা
অল্প টাকায় আমরা সাবস্ক্রিপশন কিনতে পারি, সেই জন্য ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আমরা আইডিয়া নিব, আমরা কিন্তু পেজগুলো নিব না। বা যদি আমরা পেজ নেইও, সেটার আমরা ইলাস্ট্রেটর ফাইলগুলো যদি পাই, তাহলে ইলাস্ট্রেটর ফাইল নিয়ে সেটাকে আমরা মোটামুটি 70 থেকে 80% মডিফাই করে দেন আমরা ইউজ করব। দেন আমি এখানে বলছি কি, ট্রাই টু ফাইন্ড দ্য এডুকেশনাল ওয়েবসাইট। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এখানে 3টা জিনিস দিয়ে রাখছি। কেন ইম্পর্টেন্ট? আমরা যে একটা টার্গেটকে এজকে টার্গেট করতেছি, সেই এজ অনুযায়ী আমি আসলে এলিমেন্টগুলোকে কিভাবে সাজাইতে পারি, কোন সিকোয়েন্স গুলা মেনটেন করলে আমার বইটা কোয়ালিটি সম্পন্ন হবে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখার জন্য আমরা এডুকেশনাল ওয়েবসাইটকে অবশ্যই ফলো করব। দেন কি করব, যে ইলাস্ট্রেশন, এগুলো ফলো করলাম, আমার সব আইডিয়া জেনারেশন হয়ে গেল। এখন যখন আমি একদম হাতে কলমে যখন কাজ করতে যাচ্ছি, যখন আমি ইলাস্ট্রেটরে আসছি বা ক্যানভাতে যে যেখান থেকে পারেন সেখান থেকে করবেন, যখন এখানে আমি আসলাম, তখন আমাকে কি করতে হবে, তাদের যে এলিমেন্টগুলো আছে বা তারা যেভাবে তাদের ইন্টেরিয়রগুলোকে প্রেজেন্ট করছে, সেখানকার চাইতে আমাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে হবে। কেন ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে হবে? যেহেতু আমি যে নিশটাকে টার্গেট করতেছি, সে ফর এক্সাম্পল অটাম কালারিং বুক। এখন অটাম কালারিং বুক আমার আগে এখানে আরও ধরেন 5000 লোক বই দিছে। তো 5000 বইয়ের ভিতর থেকে ম্যাক্সিমাম যদি আমি আমাদের সাবকন্টিনেন্টের হিসেবেই যদি ধরি, দেখা যাবে যে 5000 বইয়ের মধ্যে 3000 বই আমাদের সাবকন্টিনেন্ট মানে হচ্ছে এশিয়ার যে দেশগুলো আছে, উপমহাদেশের যে দেশগুলো আছে, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। তো বাইরের কান্ট্রির কথা বাদই দেন, বাংলাদেশেরই লোক যদি আমি এখান থেকে 500 জন লোককেও যদি ধরি, 500 জন লোক কোথা থেকে ডিজাইন করতেছে? আমরা তো কেউ ড্রয়িং জানি না। ফ্রিপিক থেকে নিচ্ছি, ভেক্টিজি থেকে নিচ্ছি, শাটার স্টক থেকে নিচ্ছি, ভেক্টর স্টক থেকে নিচ্ছি, এইরকম বিভিন্ন মাইক্রো স্টক সাইট থেকে আমি কিন্তু এলিমেন্টগুলো ইউজ করতেছি। তাহলে কি হচ্ছে, যে এই এলিমেন্টগুলো সিমিলার হয়ে যাচ্ছে বা সেম হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সেমও হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সিমিলার হচ্ছে। সেম আর সিমিলার কিন্তু আলাদা জিনিস। সেম মানে একদম হুবহুব সেম, সিমিলার মানে হচ্ছে ওইটার মতো, ঠিক আছে, নট সেম। তাহলে আমাদের কি হচ্ছে, যে আমরা সেম তৈরি করব না, আমরা ডিফারেন্ট তৈরি করব। যেহেতু আমার আগে 1000 জন বা 2000 জন লোক এই জায়গাগুলো থেকেই, এই মাইক্রোস্টক সাইটগুলো থেকেই এলিমেন্ট নিয়ে কাজ করছে, সো আমার অটাম কালারিং বুকের সাথে তাদের ইমেজগুলো মিলে যেতে পারে যদি আমি সেটাকে এডিট না করি। যদি আমি আমার মতো করে এডিট করি, তাহলে সেটা অবশ্যই ডিফারেন্ট হবে এবং সেটার জন্য আমার কখনোই অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। যদি কোনো কারণবশত আপনারা যখন সে ফর এক্সাম্পল ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে যদি আপনারা নেন, নিয়ে দেখেন হুবাহুব আপনি ওখান থেকে ওই ক্রিয়েটিভ ফেব্রিকার ইমেজটাকে ইউজ করতেছেন। এখন ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আপনিও নিছেন, আমি নিছি, আমার মতো আরও 1000 বাঙালি নিছে, নিয়ে যদি অটাম কালারিং বুকের উপরে যদি 500 জনও যদি সেম ইমেজ দিয়ে যদি কাজ করে, তাহলে আপনি যখন 501 নাম্বার সেলার হিসাবে যখন অটাম কালারিং বুকটা তৈরি করতেছেন, তখন কিন্তু আপনার ডিজাইনটাও সেম হচ্ছে। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার ডিজাইনটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে। এখন সেটা ডিফারেন্ট করার জন্য সময় দেয়া প্রয়োজন, তাহলে সময় দিবেন। যদি মনে করেন না 2 মিনিটেই আপনার ইন্টেরিয়র তৈরি হয়ে যাবে, আপনি স্মার্ট ডিজাইনার, ওকে ফাইন, কিছু বলার নাই এখানে। তবে এরকম স্মার্ট ডিজাইনারদের কপালে 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, কপালে খারাপই আছে। সো এটা মাথায় রাখবেন। নেক্সট, আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে, ইন্টেরিয়র রিলেটেড যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী আপনার মনের মধ্যে এখন ডেফিনেটলি প্রশ্ন জাগছে যে ভাই, আমি যে ডিফারেন্ট তৈরি করব, আমি যে এই কাজগুলো করব, সেটার জন্য তো আমি তো ড্রয়িং জানি না, আমি শুধু চিনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে নিব, বিষয়টা এরকম না। তো এই ধরতক্তা মারপ্রেক অ্যামাজনের যে বর্তমান অবস্থা, তাতে এই কাজ করলে কোনোভাবেই অ্যাকাউন্ট টিকানো সম্ভব না। এটা আপনাকে চিন্তা ভাবনা করে সময় নিয়ে কাজ করতে হবে। এখানে যে বিষয়টা বলছি আমি আসলে এটা আপনাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে আপনাকে অবশ্যই জিনিসগুলো ডিফারেন্ট করতে হবে। এখন ডিফারেন্ট করার জন্য আপনাকে যেটা করা প্রয়োজন সেটাই করতে হবে। কি করা প্রয়োজন? আপনাকে হয়তো বা ইলাস্ট্রেটর ভালো ডিজাইন শিখতে হবে বা লাইন আর্ট শিখতে হবে। তারপরে হচ্ছে কিভাবে কালারিং পেজগুলো সুন্দরভাবে মেক করা যায়, মডিফাই করা যায়, অল্প সময় ব্যয় করে কিভাবে আমি একটা ইউনিক জিনিস তৈরি করতে পারি, সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। শেখার বিকল্প নাই। আপনি যখন শিখবেন তখন শুধু কেডিপি কেন, আপনি বিভিন্ন জায়গায় গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক কাজ করতে পারবেন, যেটা আপনার কল্পনার বাইরে যখন আপনি কাজ শিখবেন। কিন্তু যখন আপনি কাজ শিখবেন না, শুধু অন্যের উপরে ভরসা করবেন ক্রিয়েটিভ ফেব্রিকার মতো, তখন
আপনার আসলে কোনো মানে কোনো কিছু করার সুযোগ থাকবে না, ভালো কিছু করার সুযোগ থাকবে না। আপনি একটা নির্দিষ্ট কলাপস মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে যাবেন, ওই গণ্ডি থেকে বের হইতে পারবেন না। কারণ আপনি শুধু ক্রিয়েটিভ ফেব্রিকাকেই চেনেন। কোনো কারণবশত ক্রিয়েটিভ ফেব্রিকা ধরেন বাংলাদেশে অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে দিল, কথার কথা বলছি, যদি ওটা দিবে না, কথার কথা বলতেছি, বা ক্রিয়েটিভ ফেব্রিকা হয়তো অ্যাকাউন্টটাই ওরা ওয়ার্ল্ড থেকেই তুলে নিল, মার্কেট প্লেস থেকে তুলে নিল, অফ হয়ে গেল, তখন আপনি কি করবেন? তো তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না, কারণ আপনি একটা জায়গার উপরে নির্ভরশীল ছিলেন, আপনার নিজের কিছু করার ক্ষমতা নাই। কিন্তু আপনি যখন কোনো কিছু শিখে নিজে করার ক্ষমতা থাকবে, আপনি যখন একটা ইন্টেরিয়রকে, একটা ডিজাইনকে মডিফাই করার মতো আপনার স্কিল থাকবে, তখন কিন্তু আপনার এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে না। তখন অটোমেটিকলি আপনি ভালো কাজ করতে পারবেন। ক্রিয়েটিভ ফেব্রিকা মার্কেট থাকলো কি থাকলো না, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই তৈরি হবে না, এবং তখন আপনি আপনার ডিজাইনগুলোকে সুন্দরভাবে ডিফারেন্ট করতে পারবেন। এবং সেটার জন্য একটা পর্যায়ে গিয়ে যদি আপনার কাছে মনে হয় যে না, কোনো মেন্টরের পরামর্শ নিতে হবে, কোনো ভালো মেন্টরের সাথে আপনাকে কথা বলতে হবে, বা তার কাছ থেকে আপনি কোনো টিপস নিতে পারেন, সেটার জন্য আপনাকে সেই কাজটা করতে হবে। তো ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।